পৃথিবীতে যদি কোনো নিঃস্বার্থ সম্পর্ক থেকে থাকে তাহলে সবার আগে যে সম্পর্কের কথা আমরা মনে করি সেটি হচ্ছে মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক। মাকেই ধরে নেওয়া হয় পৃথিবীতে সবচাইতে মমতাময়ী, স্নেহময়ী এবং সবচেয়ে কাছের মানুষ, যে মানুষটি হাজারো বিপদ আপদ আর যত সমস্যায় থাকুক না কেন সন্তানকে ছাড়া সে তার পৃথিবী ভাবতে পারে না। আর সেটি আসলে যুগের পর যুগ, বছরের পর বছর, হাজার বছর ধরে মায়েরা প্রমাণ করেই আসছে। আর তাই তো মায়েদেরকে নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন, আমাদের অনুষ্ঠান মা আমার মা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করি প্রতি পর্বে আপনাদের খুব পছন্দের একজন মানুষকে উপস্থিত করতে, যে একাধারে একজন মা, একাধারে তিনি তার পেশায় সফল এবং একই সাথে মাতৃত্বের যে সম্পর্কটা রয়েছে, সন্তানের সাথে তার যে দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে কিভাবে করে মানিয়ে চলেন আর কিভাবে তার সন্তানকে বড় করছেন সেই গল্পটাই আমরা শুনি। আজও রয়েছে এমন একজন আমার খুব পছন্দের এবং আমি জানি আপনারাও তাকে অত্যন্ত ভালোবাসেন, আর এজন্যই সফলভাবে একজন উপস্থাপক, একজন অভিনেত্রী, একজন মডেল এবং একজন ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। সে আর কেউ নয়, আমাদের খুব পছন্দের পিয়া জান্নাতুল। অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল ইন্ট্রোডাকশন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ আমি জানি অনেক ব্যস্ততা, তার মাঝখানেও যে সময় করে আসা হয়েছে এবং আজ মাতৃত্বের যে গল্পটা রয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করা হবে। সো এটাই অনেক ভালো লাগছে। আমি প্রথমে পিয়া জান্নাতুল হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। ডেফিনেটলি আজকের আয়োজনে আমরা মাকে নিয়ে গল্প শুনবো এবং তোমার মা হয়ে ওঠার গল্পটাও জানতে চাই। তবে তার আগে 2007 হঠাৎ করে যখন মিস বাংলাদেশ হয়ে উঠলে সেই গল্পটা শুনতে চাই। আগে থেকেই কি লাইফে এমন কোনো টার্গেট ছিল যে আমি এমন একটা প্ল্যাটফর্মে যেতে চাই যেখানে সবাই আমাকে এক নামে চিনবে? না, একেবারেই না। আমি চেয়েছিলাম যে যেটাই করি না কেন সেটা খুব ভালোভাবে করতে চাই এবং সেই পেশাতেই, যেই পেশায় যাব সেই পেশায় সফল হবো। অ্যাকচুয়ালি এত ছোট বয়সে আমি কাজ শুরু করেছি, কখনো অত ডিপলি চিন্তা করতে পারিনি, হতে হয়ে গিয়েছে। বাট কখনো ভাবিনি যে মিডিয়াতে আসবো। আমার জানা মতে আমার মিডিয়াতে আমার পরিবারে কেউ নাই, হয়তো বা নেক্সট কত জেনারেশনে আসবে কিনা, আমি মানে হয় না যে মনে হয় না কেউ আসবে বা কেউ আছে। আর মেবি তোমাকে দেখে কেউ না কেউ তো ইন্সপায়ার হবেই। হ্যাঁ, ইন্সপায়ার হতে পারে, বাট হয় না যে গতিধারা দেখা যায়, স্রোত দেখা গেলে তো কিছু না কিছু বোঝা যায়, মনে হয় না, এই কারণে বললাম। হলে তো খুবই ভালো। আর হ্যাঁ, খুব ছোটবেলায় খুলনা থেকে ঢাকায় চলে এসেছি, কিছুটা প্রতিষ্ঠিত হবার জন্য, কিছুটা নিজের আত্মমর্যাদা, আত্মসম্মানের জন্য ছোটবেলা থেকে। সো আমি ছোটবেলা থেকে আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলতে কখনোই দ্বিধাবোধ করতাম না, এখনও করি না, আগেও করতাম না। সো ওখান থেকেই খুলনা থেকে চলে আসা ঢাকায়, এবং ঢাকায় চলে আসার পিছনে আমার মায়ের খুব বড় একটা অবদান। মায়ের অবদান শুধু বলবো না, পুরাটাই ক্রেডিট গোজ টু মাই মাদার। বিকজ একটা সময় পরিবারের এমন কিছু চড়াই উতরায়ের সময় আমার মনে হচ্ছে কি না, আমি এখানে থাকতে পারবো না, আই নিড টু লিভ। সো তখন আমি আমার আম্মুকে বলি যে এরকম হচ্ছে, মানে আমি সাফোকেটেড লাগছে, আমি কি করবো? বিকজ আই ওয়াজ ভেরি ইয়াং অ্যাট দ্যাট টাইম, 15-16। তখন আমি কিশোরী একটা বয়স, আসলে যে সময়টাতে নর্মালি মানুষ খুব স্বাধীন হতে চায়। হ্যাঁ, স্বাধীন হতে চায় এবং সবাই অ্যাকচুয়ালি হতে চায়, তাই না? 15-16 বছর এই সময়টা একদম সবার। হ্যাঁ, সবাই হয়তো বলতে পারে না, কিন্তু মনে মনে সবাই চায় একটা স্বাধীন। সবাই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা টাইম যে কোনো ছেলে মেয়ের জন্য। হরমোনাল একটা ইমব্যালেন্সটার কারণে একটা ছেলে মেয়ে যখন পরিপূর্ণ একটা মানুষ হিসেবে রূপান্তরিত হতে থাকে, সে বড় না, বাট সে তার নিজেকে বড় ভাবতে পছন্দ করে। কিন্তু এক্স্যাক্টলি স্বাধীনতাটা খুব বেশি দরকার। স্বাধীনতা, হ্যাঁ। আর আমার যেটা হয়েছে, মানে আমি যেটা চেয়েছি সেটা করেছি। সো আমি এখনো আমি যেটা বিশ্বাস করি আমি সেটা করার চেষ্টা করি। জানি না কতদূর পর্যন্ত যেতে পারি, বাট আমি সেটার পিছনে থাকি। সো ওই সময়টা আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমি জানি না আমি কতখানি প্রফেশনালি সাকসেসফুল, বাট আমি একজন মানুষ হিসাবে, একজন নারী হিসাবে যখন আমার মনে হয় যতটুকু একটা নারীর দরকার থাকা উচিত, আত্মমর্যাদা, সম্মান, ফিনান্সিয়ালি অ্যান্ড মেন্টালি ইন্ডিপেন্ডেন্স, সবগুলোই, এবং নিজের একটা ডিগনিটি ক্রিয়েট করা, হ্যাঁ, সবগুলো আমি তৈরি করতে পেরেছি এবং তার পিছনে আমার মায়ের হাত অনেক অনেক বেশি।
ডেফিনেটলি, কারণ যে বয়সটার কথা বললে সেই সময়টাতে আসলে মাই একমাত্র থাকে যে শাসন বারণ সবকিছু সত্ত্বেও মেন্টাল সাপোর্টটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু মাই দিয়ে থাকে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা দেখা যায় কি যে ছেলে মেয়েদের কথার কোনো দাম থাকে না। আমি যদি বাবারা কিন্তু এই সময় খুব শাসন করে, হ্যাঁ, এবং যৌথ পরিবারের সবাই যদি থাকা হয়, তো আমার গল্পটাও আমি বলবো 8-10টা মেয়ের মতনই, কিন্তু ওখান থেকে উতরিয়ে আসা। ওকে, সো এই যে একটা বিউটি পেজেন্টে নিজেকে আমি বলবো রিপ্রেজেন্ট করা, এই সাহসটা আসলে মনে কোথা থেকে আসলো? যদিও এই গল্পটা থেকে বোঝা যায় যে পিয়া ডেফিনেটলি অনেক সাহসী ছিল সেই সময়টাতেই, কিন্তু তারপরেও আছে না এতগুলো মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা, দেশকে রিপ্রেজেন্ট করা। সো ইট ওয়াজ কোয়াইট টাফ। 2007-এর কথা যদি আমরা বলে থাকি, বিকজ এখন থেকে নিয়ে আরও প্রায় আমরা 15-16 বছর আগের কথা, রাইট? সো ওই সময়টাতে আমার প্রেক্ষাপট অনেক অন্যরকম ছিল। হ্যাঁ, এবং ওই সময়টাই আমি অ্যাকচুয়ালি খুলনা থেকে ঢাকায় চলে আসি। 2007 সালে চলে আসি আমি। আমার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দেয়নি, তখন আমি অ্যাকচুয়ালি চলে আসি। সো ওই সময়টা থেকে বিউটি প্যাজেন্টে অ্যাকচুয়ালি আমি জানতাম না আমি নাম দেবো। সো আমাকে নিয়ে এসেছে ফটোগ্রাফার অপূর্ব আমার ছবি দিয়েছিল। তো ওখান থেকে যতখানি আমার ইচ্ছা ছিল ততখানি তার থেকে বেশি আমার পরিস্থিতি ছিল আমি বলবো। সো আমার মনে হয় জীবনের বেশিরভাগ সময় একটা মানুষ যদি তার নিজের পরিস্থিতি যেরকম পরিস্থিতিতে আছে সেটার সাথে যদি খাপ খাইয়ে চলতে পারে, অনেকখানি সে বেরিয়ে আসতে পারে। বিকজ এত ফিউচার, এত প্রেজেন্ট সব কিছুর সময় কিন্তু ক্যালকুলেশন মেলে না, কিন্তু প্রায়োরিটি, ব্যালেন্স, অ্যাম্বিয়েন্স, পরিস্থিতি যদি ঠিক রাখা যায়, চেষ্টা করা যায়, অনেকখানি ইয়ে করা যায়। তো ওখান থেকে বলবো যে আমি যে সাহস ছিল খুলনা থেকে চলে আসার, বাট এতগুলো মানুষের সামনে যে দাঁড়িয়ে থেকে রিপ্রেজেন্ট করব ওই সাহসটা এত ছিল না, বাট পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এবং তার থেকেও বড় কথা, মিস বাংলাদেশ যখন হই তারপরে যখন আমি ইন্ডিয়াতে, ইজিপ্টে, কোরিয়াতে বিভিন্ন বিউটি প্যাজেন্টে গিয়েছি, তার আগে তো তখন থেকে তো একটু একটু করে আমার এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলোকে গ্যাদার করে এক একটা বিউটি প্যাজেন্ট অ্যাকচুয়ালি প্রেজেন্ট করা। সো অ্যাকচুয়ালি ধাপে ধাপে যখন মানুষকে এগিয়ে যেতে হয় তখন তো নতুন অনেক এক্সপিরিয়েন্স তার মানে গ্যাদার করতেই হয়, আর গ্যাদার না করতে চাইলেও তখন ওই এক্সপিরিয়েন্সের মুখোমুখি হতে হয়। সো কিছু করার নেই, সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে। সো আমি জাস্ট বলতে চাই যে ওই সময়টাতে তো আমাদের সামাজিক প্রতিবন্ধকতাও অনেক ছিল একটা মেয়ের জন্য। সো পরিবারের সাথে কি দূরত্বটা বেড়ে যায় নাকি পরিবারের সাপোর্ট তখন ছিল? একমাত্র আম্মু সাপোর্ট ছিল। ইনফ্যাক্ট আমার বাবা আমার সাথে প্রথম 3 বছর কথা বলেনি আমি মিডিয়াতে আসার পর। আমার পরিবার, আমার পরিবার বলতে তো আর শুধু বাবা মা না, চাচা, মামা, খালা, ফুফু সবাই, যৌথ ফ্যামিলির একটা ব্যাপার থাকে, আমরা জানি। ইনফ্যাক্ট ওই সময় না, আমি বলবো কি এখনো আমি যদি ঢাকার একটু বাইরে দেখি, এখনো কিন্তু ওরকম অনেকখানি প্রতিবন্ধকতা আছে মেয়েদের জন্য। ইনফ্যাক্ট আর ঢাকায় তো আমরা আশেপাশে যেই মডার্ন মানুষগুলোকে চিন্তা করছি, বাইরে থেকে দেখে মনে হচ্ছে তাদের কথাবার্তায় মনে হচ্ছে, বাট আপনি একটু ভিতরে কথা বলতে যান, একটু ডিপ আলোচনা করেন, তখনই বুঝতে পারবেন তারা এখনো ওইভাবে চিন্তা করে। রাইট। সো এটাই আসলে সত্য কথা যে আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে যে পরিবার, আমাদের সামাজিক পরিস্থিতি সব কিছুকে কিন্তু মাথায় নিয়ে তারপরে এগিয়ে যেতে হয়। কিছু করার নেই, কারণ আমরা ছোটোবেলা থেকে বা আমাদের বৈষয়িক যে একটা ব্যাপার রয়েছে, আমাদের দেশটাই সেভাবে করে বেড়ে উঠেছে। প্রত্যেকটা দেশের একটা কৃষ্টি এবং কালচার তো থাকে, সভ্যতা থাকে, সেটাকে মানিয়ে চলতে হয়। ওকে, সো সভ্যতা থাকে, বাট কিছু কিছু সভ্যতা অসভ্যতার মধ্যে পড়ে যায়। সেই অসভ্যতাটাও আমার মনে হয় কাটিয়ে ওঠাটাও জরুরি। মানে যেটা নর্মস, সেটাই একটা খারাপ যদি নর্মস বেশি সেট করা থাকে, সেইটাই যে রাইট, নট নেসেসারি। উই নিড টু ক্রিয়েট আ থিং যে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ওটার জন্য আসলে জেনারেশন চেঞ্জ হতে হয়। সো আই থিঙ্ক আমরা সেই জেনারেশনটার মধ্যে এখন আছি, হোপফুলি। রাইট। আমি তো মাঝে মাঝে বলি যে আর অল্প কিছুদিন, তারপরেই হয়তো আমরা আশার আলো দেখতে পাবো। যে প্রত্যাশাটা আমরা করি, মেবি আমরা পাচ্ছি না, বাট আমাদের বাচ্চারা সেই জায়গাটা পাবে। আচ্ছা, আন্টির কথা একটু জানতে চাই যে এই যে বললে পারিবারিক প্রতিবন্ধকতা এবং সামাজিক প্রতিবন্ধকতা ছিল, আত্মীয় স্বজনের কাছ থেকে কটু কথা, তোমাকে তো শুনতে নিশ্চয়ই একটু কমই হয়েছে, বিকজ অ্যাবসলিউটলি আমি খুব একটা শুনিনি, আমার আম্মা শুনেছে। রাইট। সো আন্টি ওই ব্যাপারগুলো কি করে হ্যান্ডেল করতো? আমি বলবো শি ইজ এ ভেরি স্ট্রং ওম্যান। আমি সবসময় দেখেছি আমার আম্মা কাজ করেছে। আমার আম্মার নিজের স্কুল আছে অটিস্টিক, এবং যেসব বাচ্চারা প্রতিবন্ধী তার নিজস্ব একটা স্কুল আছে, সে নিজে কাজ করে। আমি আমার মাকে কখনো দেখিনি, মানে মা তো মাই, প্রত্যেকটা মাই মা, সেটা হাউসওয়াইফ হোক বা প্রফেশনাল একজন পার্সন হোক, কিন্তু আই ক্যান প্রাউডলি সে দ্যাট শি ইজ এ প্রফেশনাল ওম্যান।
আমি আমার মাকে দেখে শিখেছি যে শুধু মেন্টালি ইন্ডিপেন্ডেন্সি না, আমি আমার নিজের আত্মসম্মানের জন্য আমার নিজের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটাও দরকার। সো সেখান থেকে আমার মেয়ে ছেলে নির্বিশেষে যে কাজ করতে হবে এই কথাটা আমি মনে হয় আমার মার কাছ থেকে শিখেছি। সো আমার বেশি কথা শুনতে হচ্ছে আত্মীয় স্বজনদের কাছ থেকে, ইয়াস, শুধু আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে। এবং এখন সময় অনেক চেঞ্জ হয়েছে, আমি এখন আইনজীবী হয়েছি, পাশাপাশি ব্যবসা করছি, আমি আমার নিজের পরিবার হয়েছে, আমার নিজের ছেলে হয়েছে। সো আই থিঙ্ক মাই মাদার ইজ অলসো প্রাউড অফ মি সব কিছু মিলে এখন। কিন্তু হ্যাঁ, আমার অবদান অনেক। আন্টি নিশ্চয়ই ভাবেন যে ওই সময়ে আমি মেয়েটাকে যদি এই মেন্টাল সাপোর্টটুকু না দিতাম তাহলে হয়তো আজকে আমার মেয়ে পর্যায়ে পৌঁছতে পারতো না। হ্যাঁ, আমি আর আমার আম্মু এখনো খুলনায় থাকে, সে কিছুদিন পরপরই ঢাকায় আসে। সো মাঝে মাঝে হয় না, কথা বলতে বলতে আমরা অনেক সময় পিছনের দিকে চলে যাই, বিকজ আমি আর আমার আম্মা ফেস করেছি, দুইজন মিলে ফেস করেছি জার্নিটা। আমার একার জার্নি হলেও, মানে আমার দেখতে মনে হলেও যে আমার জার্নি, এটা শুধু আমার একার জার্নি ছিল না, আমার মায়ের জার্নি। তো আমরা বলি যে কত সময় কেটে গেছে, কত কিছু দেখেছি, কত কিছু দেখে চলে এসেছে, এবং সময় কত বদলে যায় সময়ের সাথে সাথে, এবং সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে মানুষ কত বদলিয়ে যায় পজিটিভভাবে। পরিস্থিতি পজিটিভ হলে তখন মানুষও পজিটিভ হয়ে যায়। সো অ্যাকচুয়ালি আন্টির সাথে সম্পর্কটা মা মেয়ের চাইতে আমার মনে হয় যে বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি গাঢ়। হ্যাঁ, মানে আমার মায়ের সাথে আমার খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক, মা মেয়ে বন্ধু মাঝখানে যে সম্পর্ক এরকমও না অনেক, কিন্তু আমি আমার মায়ের সাথে সব কিছু শেয়ার করতে পারি। বাট আমি আমার মাকে কখনো ফ্রেন্ড বলবো না, আমি আমার মাকে আমার মাই বলবো। মানে থাকে না, খুব আদর মমতা দিয়ে গড়ে উঠেছে, তাকে আমার মাই মনে হয়। অনেকে দেখবেন কি বলবে যে মাকে বন্ধু মনে হয়, বন্ধু না, বাট আমার মা আমার কাছে মাই, এবং তার সাথে সব কিছু আমি শেয়ার করতে পারি। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, লাইফে তো অনেক চড়াই উতরাই ছিল, অনেক প্রতিবন্ধকতাও ছিল। আন্টি অনেক স্ট্রং, তুমি অনেক স্ট্রং, দুটোই মানলাম। কিন্তু তারপরেও অনেক সময় হয় না যে নিজেকে মানিয়ে নিতেই বা ওই সিচুয়েশনের সাথে কি বলবো, এটাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে করতে মানুষ কিছুটা সময় হলেও তো একটু হলেও ভেঙে পড়ে মানসিকভাবে। এমন কখনো কি হয়েছে যে এমন কোনো একটা ঘটনা, যে ঘটনায় তুমি হয়তো মানসিকভাবে অনেক ভেঙে পড়েছো বা আন্টি অনেক ভেঙে পড়েছে, সো একে অপরকে শেয়ার করা বা ওই সিচুয়েশনটাকে কি করে তোমরা হ্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে গেছো, এমন কোনো স্মৃতি কি মনে পড়ে? আমি মাঝে 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 ভয় লাগতো। আমার মনে হয় আমার থেকে আমার আম্মু বেশি ভয় পেত, যেহেতু আমি ঢাকায় একা থাকতাম। সো বাট মানসিকভাবে ভয় লাগতো হয়তো বা, কিন্তু ভেঙে পড়া বা গিভ আপ কখনো করিনি বা চিন্তাও করিনি। কিন্তু হ্যাঁ, আমার মনে আছে যে প্রথম যখন ঢাকার দিকে আসি তখন আম্মু বেশ কিছুবার বলতো যে তোমার ঢাকায় থাকতে হবে না, তোমার বেশি কষ্ট হচ্ছে, তুমি চলে আসো বারবার বলতো। তো আমার যেটা ছিল যে না, মানে আমি যদি এখন গিভ আপ করি মানে আমি ফেল মেজারেবলি, সো না, আই ক্যানট। সো ওই সময়গুলো হ্যাঁ হয়েছে, অনেকবার হয়েছে। হ্যাঁ, বিকজ আমি তো বললাম এই যে 2007-এর কথা, আমরা যারা ঢাকায় থেকে বড় হয়েছি বা ঢাকায় জন্মগ্রহণ করেছি তারাই দেখেছি একটা মেয়েকে কতটা স্ট্রাগল করতে হতো। ইভেন তো আমরা রাস্তায় একা চলাফেরা করাটাও তখন একটু টাফ ছিল। প্লাস একটা মেয়ে মডেলিং করে, মানুষ কিন্তু অনেক কিছু ভাবতো, অনেক কিছু। এখন কিন্তু মানুষ দেখে যে একটা মেয়ে মডেল মানে হচ্ছে সে র্যাম্প ওয়াক করছে, সে স্টেজে হাঁটছে, সে ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি নিজেদের দেশকে, নিজেদের পোশাককে রিপ্রেজেন্ট করছে, নিজেকে রিপ্রেজেন্ট করছে। মানুষের আগে এই ধারণাগুলোই ছিল না, বিকজ শুধুমাত্র টেলিভিশনের একটা মানে চারকোনা বক্সের মধ্যেই কিন্তু তাদের তখন জানার সীমাবদ্ধতা ছিল। এখন তো হাতে হাতে স্মার্টফোন চলে আসার কারণে মানুষ অনেক কিছু এখন জানতে পারে, অনেক কিছু দেখতে পারে, যে অ্যাকচুয়ালি তুমি দেশের বাইরে গেলেও কেন যাচ্ছ, কি কারণে যাচ্ছ, কি করছো। তখন ওটা তো জানতো না, এবং বোঝার স্কোপটাও কম ছিল যে কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে। এবং সেটা একটা জেনারেশনের ব্যাপার ছিল। আমাদের জেনারেশনটা তো এখন যেমন হচ্ছে গ্রো আপ করেছে অ্যান্ড তারা বুঝে সব কিছু। ঠিক আগের জেনারেশনটাই কিন্তু তার আগে অনেক সীমাবদ্ধতা, আমি বলবো মানসিক সীমাবদ্ধতাও তাদের মধ্যে ছিল। অ্যাবসলিউটলি সীমাবদ্ধতা তো ছিল, এবং তার থেকে বেশি একটা ভয় কাজ করতো সব কিছুতে, ভয় এবং সম্মানের একটা ভয় যে সব কিছু ঠিক থাকবে তো, যে মিডিয়াতে যাওয়া মানে আচ্ছা ঠিক আছে, তাও আবার মেয়ে যাচ্ছে, ঠিক থাকবে কিনা। এবং আমার জন্য জার্নিটা একটু বেশি টাফ ছিল ইন আ সেন্স, আমার পড়াশোনাটা যেহেতু সবসময় কন্টিনিউ করতে হয়েছে। সো হয়তো বা অনেকে খুব কাজের বেশি প্রেশার, অনেকে
গ্যাপ দিয়েছে বা একটু কাজ করে হয়তো ড্রপ আউট করেছে, সেরকম আমার কখনো কিছু হয়নি। সো আমার পড়াশোনার পাশাপাশি আমি সবসময় কাজটা করেছি এবং পড়াশোনার পাশাপাশি বলবো সমান তালে ফুল দমে কাজ করেছি। তো আমার অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে, হার্ড ওয়ার্ক ডেফিনেটলি, অ্যান্ড অনেক স্পিডেও তোমাকে এগোতে হয়েছে, কারণ পড়াশোনাতেও যেহেতু ভালো করতে হবে। তোমার ছেলের কথা শুনবো, ছেলের নাম বলো। ছেলের নাম আরিস ফারুক হাসান। ও কেবল 2 বছর 8 মাস হলো কয়েকদিন আগে। অনেক দুরন্ত, অনেক লাভেবল। এই সময়টা তো আসলে একটু অন্যরকম, বাচ্চারা মায়ের খুব আদরের হয়, সারাক্ষণ মাকে কাছে পেতে চায়, এবং মায়েরাও আসলে বাচ্চাকে রেখে দূরে থাকাটা একটু টাফ। সো যেহেতু তোমাকে বাইরে কাজ করতে হয় এবং একাধারে অনেক কিছুই সামলাতে হয়, স্পেশালি আমি যদি বলি তুমি একজন লয়ার, সো লয়ার হলে তো সকাল থেকে নিয়ে কোর্টে মাস্ট যেতেই হবে, দেন নিশ্চয়ই চেম্বার আছে। সো মানে আইন পেশাটাকে বেছে নেওয়ার পেছনের রিজনটা কি? আমার মনে হয়েছে কি যে যখন ইন্টারমিডিয়েটের পর কোন সাবজেক্ট নিয়ে পড়বো, কি করব, তখন আমার মনে হয়েছে যে আমি মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, এবং যেহেতু একটা পেশা বেছে নিতেই হবে বা একটা সাবজেক্ট নিয়ে পড়তেই হবে, ওয়াই নট একটা প্রোডাক্টিভ কোনো কিছু নিয়ে পড়া যেটা আমি ফিউচারে কাজে লাগাতে পারবো। তো ওখান থেকে আমার মনে হচ্ছে যে আমি যদি আইন নিয়ে পড়ি আমি মেয়েদের জন্য কাজ করতে পারবো। তো ওখান থেকে আইন নিয়ে পড়া অ্যাকচুয়ালি। এবং তারপর যেটা বলছিলেন যে ছেলের সাথে, হ্যাঁ মানে এই সময়টা মনে হয় যে একটা মিনিটও নষ্ট না করি, ছেলের সাথে কাটাই। এবং এত সুন্দর সুন্দর করে এখন কথা বলা শিখছে, তো নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন সেন্টেন্স বলছে। সো ভেরি ইন্টারেস্টিং টাইম। কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার ছেলের সামনে দিয়ে গেলে দেখা যায় কি এই বয়সটাতে বেশিরভাগ ছেলে মেয়েরা যেতে দেবে না বা এরকম কিছু একটা, বাট আমার ছেলে লিটারালি বের করলেই বাচ্চারা বুঝে যায় যে এখন ও বোঝে খুব ভালো করে, বাট হি নোজ যে মানে ও বোঝে যে মা যাবে, মার বাইরে যেতে হবে, মা আবার ফিরে আসবে। হি নোজ দ্যাট, হি আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ ওইভাবে ওকে তৈরি করা হচ্ছে। এবং তার সাথে সাথে বাট আমি খুব সেট করা রুটিন যে আমি যখন যাব কোর্টে যাওয়ার আগে ওকে উঠাই দেবো, ওর সাথে একটু খেলবো, দুপুরে ঘুমাবে, ঘুম থেকে উঠে আসতে আসতে ও ঘুম থেকে উঠতে উঠতে আমি চলে আসবো। সো এরকম করে সেট করা আছে, রুটিনটা এভাবে করে সেট করা যাতে ওকে সব বেশিরভাগ সময়টুকু দিতে পারি। এবং বাচ্চাকে অ্যাকচুয়ালি তুমি ছোটবেলা থেকে মেন্টালি প্রিপেয়ার করে বড় করছো, যাতে তার কাছে এই যে মায়ের বাইরে যাওয়া, মায়ের অন্যান্য কাজের ব্যাপারগুলো যেন সবকিছু স্বাভাবিক থাকে, যে এটাই আসলে জীবন, এটাই জীবন। এবং আমার মনে হয় ও যখন বিয়ে করবে, ওর যখন বাচ্চা হবে, ও যখন ওয়াইফকে দেখবে, ডটারকে, ওর যখন মেয়ে হবে, ও বুঝবে দ্যাটস নর্মাল। একটা মেয়ে, সেও একটা মানুষ, অবশ্যই সে মা, সৃষ্টিকর্তা বাবাকে পাঠিয়েছে, মাকে পাঠিয়েছে, এবং তার মা যেরকম কাজ করতো তার ওয়াইফও কাজ করতো, দ্যাটস নর্মাল। এবং আমার মনে হয় যে কোনো মানুষেরই কাজ করা উচিত, সুস্থ থাকার জন্যই কাজ করা উচিত যে কোনো মানুষের। আফটার কোর্ট কি চেম্বারে যাওয়া হয়? চেম্বারে যায়, আমার নিজের ব্যবসা আছে, সেগুলোতে সব কাজ তো কাজের তো কম নাই, এবং সব কিছু মিলে মিডিয়াতে কাজ থাকে, সব কিছু মিলে। সো আমি যেটা চেষ্টা করি যে ওর যে কাজগুলোতেই যায় না কেন, স্টপ বাসায় কিছুক্ষণ থেকে ওর সাথে তারপর যাওয়ার চেষ্টা করি। মানে ওকেও সময় দেওয়া হলো, ও যেন একদম সারাক্ষণ মিস না করে, আর পাশাপাশি নিজের কাজ, মানে অ্যাট এ টাইম ও অনেকক্ষণ একা এরকম খুব কম হয়, মানে আমি ছাড়া। কখনো তো একা থাকে না, কাজে নিয়ে যাওয়া হয় কখনো? হ্যাঁ নিয়ে যায়, কোর্টে মাত্র 2 বার নিয়ে গিয়েছি, বাট হ্যাঁ কাজেও নিয়ে যাওয়া হয়, এবং শুটিংয়ে তো নিয়ে যাই। এবং আমার শ্বশুর শাশুড়ি আছে, সো দাদির খুব পাগল। সো এখন যেহেতু বুঝছে, আমার এখন আরও রিল্যাক্স, আমি আরও কম ওইভাবে চিন্তা করি না যে কাজে নিয়ে যাওয়া, বিকজ ও বাসায় তখন দেখা যায় আমার শ্বশুর বাড়িতে বেশি কমফোর্ট জোনে থাকে নিয়ে যাওয়ার থেকে। ওকে, সো মাতৃত্বকালীন গল্পটা একটু শুনতে চাই, যে একটা মেয়েকে মাতৃত্বকালীন সময়টাতে অনেকগুলো ধাপ আসলে পেরিয়ে আসতে হয়, নিজের একটা পরিবর্তনের বিষয় থাকে, এবং তখন মেন্টাল অ্যান্ড আমি বলবো হেলথ দুটোর ক্ষেত্রেই কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে। ওই সময়গুলোকে তুমি আসলে কিভাবে ওভারকাম করেছো? যদিও তুমি অনেক ব্রেভ অ্যান্ড অনেক ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, এবং সোশ্যাল মিডিয়ার বদলতে যেটা হয় যে আমরা মোটামুটি তোমার অনেক ভিডিওস এভরিথিং দেখেছি, তারপর আজকে তোমার মুখ থেকে শুনতে চাই আরও একবার। ওয়েল আমি খুব মেন্টালি প্রিপেয়ার ছিলাম, যে আমি সো ইট ওয়াজ আ প্রি প্ল্যান, যে হ্যাঁ আমি এখন মেন্টালি প্রিপেয়ার্ড টু অ্যাবসলিউটলি। মানে I got married when I was 23, then I always have a plan that I'll have a baby before 30, যে একটা সেন্টিমেন্ট কাজ করে যে কেন একটা
সুস্থ থাকা, একটা বাচ্চা জন্মদান করতে কিন্তু অনেক সুস্থ থাকতে হয়, একটা মেয়ের পুরাপুরি সুস্থ থাকতে হয়। তো তখনই কিন্তু সে একটা সুস্থ বাচ্চা আনতে পারবে। সব কিছু মিলে তো আমার তখন যখন প্ল্যান করছিলাম যে আমি এখন বেবি নেব, তখন আমার কাছে খুব একটা প্রবলেম হয়নি। আর যেটা ফিজিক্যাল যে চেঞ্জের ব্যাপারটা, এটা তো জানা, সবাই জানে। তো সবচেয়ে হঠাৎ করে একদিন দেখলাম আমার বাচ্চা হয়ে যাওয়ার পরেও কোনো ড্রেস ফিট হচ্ছে না। অ্যান্ড দ্যাটস মানে হঠাৎ, এটা আমার একবারই হয়েছে, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কোনো ড্রেস হচ্ছে না, এটা আবার কী কথা, বাচ্চা তো হয়ে গেছে, এখনও কোনো ড্রেস হয় না কেন। তো ওইটা কিন্তু একটা বড় চেঞ্জ। আমার মনে হয় এটা একমাত্র যাদের বাচ্চা হচ্ছে তারাই বুঝতে পারবে যে এটা ফিলিংসটা কীরকম। আর আমার বাচ্চা হওয়ার সময় আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি, কাজ কিন্তু আমি কখনো থামাইনি যে বাচ্চা হচ্ছে বলে এই কাজ করবো। আমি সবসময় বেঁচে কাজ করি, তো তখন ওইটা ছিল, কিন্তু কাজ করব না, বাচ্চা হবে এরকম আমার মনে হয় কি আমি অসুস্থ না যে আমি ব্রেক নেব। হ্যাঁ, বাচ্চা নেওয়ার জন্য যেহেতু কোভিড ছিল তখন যতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে ততটুকু সতর্কতা অবলম্বন করেই আমি কাজ করেছি। তো ওই যে বসে থাকতে হবে, কোনো কাজ করতে পারবো না। এবং আপনি যেটা বলছিলেন সোশ্যাল মিডিয়ার কথা, সোশ্যাল মিডিয়া আমি কিছু ফটোশ্যুট করেছি, আমার কাছে মনে হয়েছিল আই হ্যাভ আ ভেরি কী বলবো, মানে যেরকম মডেলের ফিগার হয়, তো ওখান থেকে যে চেঞ্জটা একটা মা যখন হয়ে ওঠা, সেই চেঞ্জটা আসে বডিতে। তো আই ওয়ান্ট টু ক্যাপচার দ্যাট। আই ডিড আ ভিডিও, ওটা একটা অন্যরকম বিউটিফুল একটা চেঞ্জ, মানে একটা মেয়ে থেকে একজন পরিপূর্ণ নারী, হ্যাঁ অ্যাবসলিউটলি, সেটার যে একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা আসলে আমার মনে হয় ওই মাতৃত্বকালীন ওই সময়টাতে সবচেয়ে বেশি ফুটে ওঠে। এবং হ্যাঁ, ধাপে ধাপে প্রতি মাসেই একটা করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ একেবারেই। এবং যে ছবি বাইরে, তো এটা তো খুব কমন যে অনেকে বেবি বাম্প নিয়ে অনেক ছবি তোলে, ফটোশ্যুট করে, তো আমাদের এখানে অতটা কমন বলবো আমি না। তো যখন আমি করেছি এটা নিয়ে বহু কথাবার্তা, বহু কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আর যেহেতু কোভিড টাইম ছিল ওই সময়টাতে আসলে মানুষের অনেক অবসর সময় ছিল, আমাদের হাতে এমনিতেই সময় থাকে ফ্রি। এখনকার মোবাইল টেলকো কোম্পানিগুলো অনেক ফ্রি ডেটা দিচ্ছে, অনেকের হাতে পয়সা খরচ না করে ইন্টারনেট। মাতৃত্বকালীন সময়টাতে তো যে মেন্টাল হেলথের একটা ব্যাপার থাকে, যদিও ফ্যামিলির অনেক সাপোর্ট থাকে, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় এই যে নিজের পরিবর্তনগুলো, এটা অনেক সময় মানে মেনে নিতে একটু হলেও কষ্ট হয়। যে আমি এত স্কিনি ছিলাম, অনেক থিন ছিলাম, হঠাৎ করে আমি অনেক মুটিয়ে যাচ্ছি, অনেক আমার স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, অথবা এই যে আমার ড্রেস ফিট হচ্ছে না। আবার আমার একটু নিজের ভালো লাগার জন্য আমি কিছু ছবি তুললাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, সেটা হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, কিন্তু মানুষ এটাকে নিয়ে খুব আজে বাজে কমেন্ট করছে। ওই সময়টাতে কি মানে মানসিক কোনো ধাক্কা এসে লেগেছে তোমার গায়ে? না না, একেবারেই না, একেবারেই না। কারণ হচ্ছে শুধু আমি বললাম না, একবার আমার একটু মনে হচ্ছে যে হোয়াট ইজ দিস, একটা ড্রেস ফিট হচ্ছে না, এরকম একবার আমার মনে হয়েছে। আদারওয়াইজ আমি আমার পুরা প্রেগনেন্সিটা এত এনজয় করেছি, অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড। কারণ আমার হয়তো আপনার যখন মনে শান্তি থাকবে, আপনি কিন্তু তখন কে কি বলছে না বলছে আপনি কিন্তু কেয়ার করবেন না। বিকজ আমি জানি পার্টনার যখন মানে পুরোপুরি সাপোর্টিভ থাকে, পার্টনার, এবং শুধু পার্টনারও বলবো না, আমি আমার ইনলজ এর কথা বলবো, দে আর অলসো ভেরি সাপোর্টিভ। এবং না হলে ওইটাও কিন্তু মাথায় আঘাত আনতো যে এই সবাই এত ডিস্টার্ব করছে না, ওরকমও কিছু না। এবং মানুষ কি বলে না বলে আমি জানি যে মানুষ দে আর সো ফ্রাস্ট্রেটেড, সো আই নো মাই লাইফ। সো আর একটা ফ্রাস্ট্রেটেড মানুষের কথা নিয়ে আমি আমার এই ধরনের কথাগুলো ট্রল করা, এগুলো তুমি অনেক আগেই পেরিয়ে এসেছো। আমি অনেক আগে পেরিয়ে এসেছি। আপনি যখন ফার্স্ট আজকে বলছিলেন যে বিউটি প্যাজেন্টের কথা, বিউটি প্যাজেন্ট, আই থিঙ্ক আই উইল সে আই এম ওয়ান অফ দ্য পায়োনিয়ার, বিকজ অনেকের আগে, আমার আগেও কয়েকজন গিয়েছে বিউটি প্যাজেন্টে, একেবারে অনেক আগে, মানে মনে করেন 1993 কথা, 1990 সালে এরকম দিকে। বাট আমি যখন গিয়েছি আমার কিছু ছবি নিয়ে এত ভাইরাল হয়েছে যে মানে তুমি যে ফিরে আসার কিছুদিন পর পরই আসলে বাংলাদেশে ইন্টারনেট এন্ড এভরিথিং সবকিছু একটু অ্যাভেলেবল হয়ে গেল, যে কেন বিকিনি পড়ছি, কেন এই কম্পিটিশনে যাচ্ছি, কেন এটা করছি, এটা করছি, অনেক কিছু নিয়ে। তো আমার কাছে ওগুলো আমি হ্যান্ডেল করে এসেছি এত ছোট বয়সে। তো এই বয়সে এসে তখন মানুষ যখন কথা বলে, আই রিয়েলি ডোন্ট কেয়ার, খুব একটা গায়ে লাগেনি আমার। হ্যাঁ, এটাই আমার মনে হচ্ছিল যে প্রশ্নটা করার পরে, যেগুলোতে তুমি অনেক আগেই হ্যান্ডেল করে এসেছো, যে সময়টা নেওয়াটাই অনেক কঠিন ছিল। কিন্তু বাট এটা আমি বলবো, প্রেগনেন্সির সময় আমি জানি না হরমোনাল কারণে হোক বা যে কারণে হোক না কেন, অনেক বেশি সেন্সিটিভ থাকে মুড, সেন্সিটিভ থাকে এবং দ্রুত মুড সুইং করে। হ্যাঁ, আমার মুড সুইং অনেক করতো, বাট আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে, অ্যান্ড হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড বিফোর মাই
being my husband for such a long time, so he knows how to handle me. So আমার প্রেগন্যান্সিটা অনেক স্মুথ ছিল আলহামদুলিল্লাহ। So you are so lucky that যে মানে আফটার মানে বলবো যে ম্যারেজ যেটা হয় যে বয়ফ্রেন্ড বলে না যে সবে হাজবেন্ড হয়ে যাওয়ার পর একটা বিশাল চেঞ্জ চলে আসে, সে আর তখন আগের মতো কোনো কিছু বোঝে না বা কেয়ার করে না, তো সেই জায়গা থেকে তুমি অনেক লাকি। সো আমার হাজবেন্ড যখন বয়ফ্রেন্ড ছিল আমার, ও তখন আমাকে খুব একটা সারপ্রাইজ দেয়নি, খুব একটা ফুল টুল কিনে আনেনি, বিয়ের পরেও আনেনি। সো আমার ওই এক্সপেকটেশনগুলো কখনোই ছিল না, এবং আনলে ও তুমি আমার জন্য নিয়ে আসছো। অ্যান্ড বোথ অফ আস ভেরি হার্ড ওয়ার্কিং পার্সন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মনে ভেরি আনরোম্যান্টিক আমরা দুইজনই। তো আমাদের জন্য খুব একটা কোনো কিছু, আমাদের জন্য পিসটা, মেন্টাল পিসটা খুব ইম্পর্টেন্ট। সো বাচ্চার ক্ষেত্রে বাবা হিসেবে কেমন সেটা বলো। ও হি ইজ আ ওয়ান্ডারফুল ফাদার। ইনফ্যাক্ট ও 2 দিন আগে বলছিল যে আমাকে যে ও নিজেও কখনো বোঝেনি যে একটা বাচ্চা ওকে এত চেঞ্জ করে দেবে। বলে কি যে ও বলছিল যে পিয়া মানে ইটস অ্যামেজিং, ও আর আমার ছেলে কার্টুন দেখে দেখে ও ড্যাডি বলা শিখছে। আমার বাবা বলা শেখাতে চাই, ও ড্যাডি বলা শিখছে। সো ড্যাডি 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 সারাদিন ড্যাডি বলতে থাকে, অ্যান্ড হি ইজ জাস্ট অ্যামেজড যে দেয়ার ইজ সামওয়ান, সাম লিটল সোল ওকে এরকম মানে কোনো স্বার্থ ছাড়াই এত ভালোবাসা একটু একটা বাচ্চা কী করে করতে পারে। ও খুব অবাক হয়ে যায়, আমিও খুব অবাক হয়ে যাই, আমিও তাকায় থাকি এইভাবে। সো হ্যাঁ, আমার ইটস মিরাকেল। তুমি তো ব্যস্ত, তোমার হাজবেন্ডও ব্যস্ত, তো কর্মব্যস্ত জীবনে মনে হয় না যে এই ব্যস্ততা তো দিন দিন আরও বাড়তে থাকবে, বাচ্চাও বড় হতে থাকবে, সো ওর সাথে সময়গুলোকে কিভাবে করে ম্যাচ করবে? এখন তো যেমন ও সারাদিন ফ্রি, বাসায় আছে, যখনই তুমি বাসায় ফিরছো তোমার বাচ্চাকে দেখতে পাচ্ছ, বাট আফটার 1 ইয়ার স্কুলে যাবে। মানে আমার বাচ্চা আমার শ্বশুরবাড়ি পাশাপাশি, মানে একটু দূরে, খুব বেশি কাছেও না। সো দেখা যায় কি মাঝে মাঝে ও আমার শ্বশুরবাড়িতেও বেশিরভাগ সময়ই থাকে, আমি যখন বাসায় থাকি না, এবং ওর কিছু ওকে যেন কোয়ালিটি টাইম দেওয়া হয়, এইটা নিয়ে আমরা খুব চিন্তা করি যে আমি সারাদিন বাসায় থাকলাম, আমার হাজব্যান্ড সারাদিন বাসায় থাকলো, বাট ওকে একটা টিভি নিয়ে আমি বসায় রেখে দিলাম, একটা ফোন দিয়ে বসায় রেখে দিলাম না, নট রিয়েলি। মানে আমি যতক্ষণ থাকি ওকে আদর করার পাশাপাশি ওকে আর্ট করানো, বোর্ডে নাম লেখানো, ওকে দিয়ে ধরায় শেখানো। সো আমরা এরকম অনেক টাইম স্পেন্ড করি, রং নিয়ে খেলা করা। সো কোয়ালিটি টাইম কী করে দিতে পারবো, এটা আমরা নিয়ে খুব বেশি ইয়ে করি। আর সময়ের সাথে সাথে ও যত বড় হবে, স্কুল, ইনফ্যাক্ট ওর 2 বছর 8 মাস, বাট তারপরে ওকে আমরা সামনের বছর স্কুল দিচ্ছি, ওর একটা ইন্টারভিউ আছে কয়েকদিনের মধ্যে। সো আমরা এখনই এগুলো ফেস করছি। সো এবং সময়ের সাথে সাথে ব্যালেন্স করতে হবে, দ্যাটস নর্মাল। কোনো প্ল্যান কি আছে বাচ্চাকে নিয়ে, যে আসলে তুমি কিভাবে তোমার বাচ্চাকে বড় করতে চাও, কোন শিক্ষণীয় বিষয়গুলো তাকে তুমি ছোটবেলা থেকে শিখিয়ে নিতে চাও? কারণ আমাদের তো অনেক প্ল্যান থাকে। 9টা মাস যখন মায়েরা একটু ফ্রি থাকে তখন কিন্তু তারা ভাবে যে আমার বাচ্চাকে আমি বড় হয়ে এটা করতে চাই, ওটা করতে চাই, ও যেন এমন হয়। লাইক তুমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাও, তোমার যেহেতু ছেলে, আমাদের দেশে তো আমরা দেখি ছেলেদের প্রথম দিকে একটু নেগেটিভিটি থাকে নারীদের ব্যাপারে বা চিন্তা ভাবনায়। সো প্রত্যেকটা মায়ের নিশ্চয়ই স্বপ্ন থাকে যে আমার সন্তানকে আমি এমনভাবে বড় করব সে যেন শুধুমাত্র তার মাকে নয় বা তার বোনকে নয়, অন্যান্য নারীকেও যেন সে সমানভাবে রেসপেক্ট করে, বা তার চোখে একজন নারী কেমন হবে, এরকম কোনো ভাবনা কি আছে? সেদিন একটা ভিডিও দেখছিলাম, সাদগুরু, আপনি দেখেছেন কিনা জানি না, ইন্ডিয়ার একটা খুব একটা ফেমাস পার্সন, সাদগুরু নামে ওনাকে সবাই চেনে। হি ইজ আ মোটিভেশনাল পার্সন তো বলবোই, এবং আই থিঙ্ক ইজ মোর দ্যান দ্যাট, আপনি দেখলে বুঝবেন। তো উনি একটা কথা বলছিল যে এখানে কখনো বাচ্চাকে কীভাবে মানুষ করবেন এটা ঠিক করতে যাবে না, তার মানে কি আপনি ওকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন, অ্যান্ড দ্যাটস এগেইনস্ট দ্য নেচার, ওকে ওর মতো করে বড় হতে দেন। তো আমি ওইটার বলার আমার তখন আমার মনে হলো যে এই কথাটা যে বললো, এই কথাটা কেন বললো, তার মানে আমরা কীভাবে বাচ্চাকে মানুষ করবো, কী করা উচিত। আমার অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি দেখেও শিখবে। সো আমাদের প্রতিদিনের একটা অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা রাত্রেবেলা, আমি যত রাত্রেই বাসা যাই না কেন, আমি ওকে নিয়ে ডেফিনেটলি ওকে নিয়ে, আমি একা নামি না, আমার নিচে কতগুলো স্ট্রে ডগ আছে, ওদেরকে আমি খাওয়াতে চাই। ওটা ওর যখন 8-9 মাস বয়স বা 3-4 মাস বয়স, মানে তখন থেকে ওকে কোলে করে নামা হয়। সো ও জানে দ্যাটস পার্ট অফ আওয়ার লাইফ, অ্যানিমালস, টু লাভ অ্যানিমাল। ও আমার 7-8টা কুকুর থাকে এখানে, ও একটা কুকুরকে ভয় পায় না, বিশাল বড় বড় একটা, ওর থেকে বড় লম্বা সাইজের কুকুর। সো ও না দেখে শিখছে অ্যানিমালদেরকে লাভ করতে হবে। ও আমাকে দেখছে, মেয়েরা কাজ করে,
মেয়ে ওর বাবাকে দেখছে, ওর বাবা মেয়েদেরকে সম্মান দেয়, ওর মাকে সম্মান দেয়, আমাদের বাসায় অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে, তাদের বেশিরভাগ মেয়ে তাদেরকে সম্মান দেয়। সো ওগুলো দেখেই শিখবে। আমার মনে হয় না ওকে আলাদাভাবে কোনো কিছু বলার দরকার আছে। আপনি একটা বাচ্চাকে, আমার যেটা মনে হয়, যখন কোনো কিছু শেখাতে যাবেন, শেখানোর থেকে বাচ্চা বলবে কি যে না, যেটা দেখাতে যাবেন তার উল্টাটা করবে, যেটা নেচার, হিউম্যান নেচারও কিন্তু এরকম। তার থেকে আপনি আপনার অ্যাক্টিভিটি এমনভাবে রাখবেন, মানে আমি আমার অ্যাক্টিভিটি এমনভাবে রাখবো যাতে ও আমাকে দেখে শেখে যে দ্যাটস নর্মাল, যে এইভাবেই বড় হতে হবে। যেই বাচ্চাটা মনে করেন দেখে বাবা মা ঝগড়া করে বড় হয়, বাবা মার গায়ে হাত তুলছে, সে তো ওইটাই বড় হয়ে দেখবে যে আমি তো এটাই দেখেছি। এবং যে দেখছে তার বাবা মার মধ্যে এরকম সম্পর্ক আছে, বাবা মাকে সম্মান করছে, মা বাবাকে সম্মান করছে, সেও এটা শিখবে। তো আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো ঠিক রাখার চেষ্টা করি, রাদার দ্যান ওকে। সো এই জন্যই তো বলা হয় যে পরিবার হচ্ছে প্রাথমিক শিক্ষার জায়গা। সো পরিবারে যা কিছু ঘটবে সেটাই কিন্তু একটা বাচ্চার উপরে ছোটবেলা থেকে মানে মেন্টাল এফেক্ট ফেলবে, আর তার রিফ্লেকশনটা আমরা অ্যাকচুয়ালি সে যখন বড় হয় তখন দেখতে পাই। রাইট। সো আমার মনে হয় যে পিয়া যেহেতু আগে থেকে অনেক গোছানো, আমি গোছানো বলবো এই জন্য যে তুমি হয়তো খুব হাই অ্যাম্বিশাস ছিলে না, বাট তুমি জানতে যে আসলে তুমি কি করতে চাও বা তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাও, সেভাবেই তো প্ল্যান করে করে বা ডিসিশন নিয়ে তুমি এগিয়েছো। সো তোমার বাচ্চার ক্ষেত্রেও তোমার সামনের এগিয়ে যাওয়াটা অনেক স্মুথ হবে, এটাই হচ্ছে। আমি কিন্তু খুবই অ্যাম্বিশিয়াস একটা পারসন, আমি ভেরি অ্যাম্বিশিয়াস পারসন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আপনার প্রায়োরিটির কথা চিন্তা করেন, আমি বলবো কি প্রায়োরিটির মধ্যে সবার আগে আমার পিসটা পড়ে, হ্যাপিনেসটা পড়ে, ফ্যামিলিটা পড়ে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এই যে আমি অ্যাম্বিশিয়াসটা কিসের জন্য, কি চায় লাইফ থেকে, এইটা যে মানুষটা বুঝতে পারবে এবং সেই অনুসারে কাজ করবে, আমার মনে হয় তার লাইফটা অত ইজি হয়ে যায়। পিয়া জান্নাতুল একাধারে একজন মা, একজন মডেল, একজন অভিনেত্রী, উপস্থাপনা করেছো, আইনজীবী হিসেবে কাজ করছে এবং নিজেদের মানে ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা, সব কিছু মিলিয়ে কখনো কি খুব টায়ার্ড লাগে? কখনো কি মনে হয় যে অনেকটা বছর হয়ে গেছে, একদম ছোটবেলা থেকে কাজ করা শুরু করেছে, এমনকি শুধু মনে হয় যে না, শুধুমাত্র একজন মা হিসেবেই ঘরে থাকবো, আমার বাচ্চাকে সারাক্ষণ দেখাশোনা করব, অন্য কোনো দায়িত্ব নয়? টায়ার্ড লাগে, টায়ার্ড মাঝে মাঝে হই, বলবো না হই না, খুব লাগে। মাঝে মাঝে মনে হয় কি যে এখন মনে হয় এত কথা বলে, এখন মনে হয় কি যে 7 দিন সব কিছু নিয়ে ছুটি নিয়ে একটু বাসায় থাকি, সব কিছু নিয়ে। বাট দেখুন, আমার কিছু অ্যাক্টিভিটির সাথে আমার কিছু স্টাফ আছে, তাদের অ্যাক্টিভিটি জড়িত, এবং আমার কাজের সাথে তাদের কাজের এবং অনেকের আর্নিং সোর্স জড়িত, বেশ কিছু মানুষের। তো আমার মনে হয় না আমি শুধু বসে থাকা ঠিক হবে একজন মানুষ হিসাবে। সো সব কিছু মিলে এখনও থাকিনি, বাট সামনে যে থাকবো না জানি না, সামনে এটা হয়তো সময়ের কথা সময় বলে দেবে। কিন্তু মাঝে মাঝে টায়ার্ড লাগে, এত কাজ করতে করতে একটু টায়ার্ডই লাগে, সব কিছু গুছায় উঠতে। বাট আই থিঙ্ক দ্যাটস লাইফ, টু ক্যারি অন। বাট এন্ড অফ দ্য ডে যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে যখন মনে হয় যে মানে আমাকে ওর আরও অনেক বেশি প্রয়োজন, আই থিঙ্ক তুমি অনেক সুন্দরভাবে সব কিছু মেনটেন করো, দ্যাটস ওয়াই সেটা হয়তো তোমাকে খুব বেশি টাচ করে না। কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজের মাকে কতটা আসলে ফিল করো যে আমি যখন ছোট ছিলাম তখন তো আমার মাও আমাকে ঠিক এভাবেই লালন পালন করেছেন, আম্মুর লাইফটা আরও স্ট্রাগলিং ছিল, এরকম মানে এমন ফিলিংটা কি কখনো হয়েছে যে এটা মনে করেই আন্টিকে একটা ফোন করেছো? হ্যাঁ, হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। ইনফ্যাক্ট আমি যখন ঘুম পাড়াতে যাচ্ছি ইয়ারএসকে, নিজের ঘুম আসছে, সারাদিন ক্লান্ত, ঘুম পাড়াতে যাচ্ছি, ঘুমাচ্ছে না, এবং মাঝে মাঝে হয়তো অসুস্থ হয়ে গিয়েছে, পুরা রাত না ঘুমিয়ে কাটানো, এরকম অনেকবার হয়েছে এরকম। তো আম্মাকে ফোন দেন, আচ্ছা আম্মু তো এত কষ্ট করেছে আমার জন্য, হয়েছে, এরকম হয়েছে। আর আমার মনে হয় এই একটা রিলেশন, মা এবং বাচ্চার রিলেশন খুব নিঃস্বার্থপরতার একটা রিলেশন, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে খুব স্বার্থহীনভাবে সবাই ভালোবাসে। আসলে ব্যতিক্রম ঘটনা লাইফে ঘটবেই, বা ব্যতিক্রম মানুষ পৃথিবীতে আছে, এই জন্য তো এত ঘটনা ঘটে। বাট মানে মায়ের সাথে সন্তানের সম্পর্কটাই এরকম। হ্যাঁ, প্রথম স্যাক্রিফাইস কিন্তু প্রথম 9 মাস থেকেই তাদের শুরু হয়ে যায়, লাইফের অনেক শখ আহ্লাদ, অনেক ইচ্ছা, অনেক আমি বলবো অনেক স্বপ্নকেও বিসর্জন দিয়ে কিন্তু একটা নারী তার মাতৃত্বের দিকে এগিয়ে যায়। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমি যদি এখনকার কথাও বলি, আমার বয়সী আমার ফ্রেন্ডরা যারা আছে হু আর স্টিল আনম্যারিড, তাদের লাইফ আর আমার লাইফ কিন্তু এক না।
মানে সে একটা মেয়ে, আনম্যারিড মেয়ে বা ম্যারিড মেয়ে উইদাউট কিড, সারাদিন যত কাজ করে খুবই হয়তো বা ক্লান্ত, বাসায় এসে আমি ঘুমাবো। একটা মা কিন্তু এটা কখনো করতে পারে না। তার আগে তার বাচ্চার দিকে খেয়াল রাখতে হয়, কি করেছো না করেছো, কালকে কি করবা, বাসায় কি আছে, কি খাবে, কি পড়বে, সব কিছু চিন্তা করে সব কিছু কিন্তু ম্যানেজ করেই তারা করতে হয়। সো মা তো মাই, আমার মনে হয় একটা। আর মেয়েরা এমনভাবে ব্লেসড বাই গড যে তাদের এটার মধ্যে মনে হয় বেশি পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে সবাইকে, তারা জানে কি করতে হবে বাচ্চাদের জন্য। ডেফিনেটলি। সো আজকের এই মুহূর্তে আন্টির জন্য এমন কোনো কিছুকে মনে হচ্ছে যেটা আসলে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সব কিছু বলতে পারো, কিন্তু তারপরেও কখনো বলা হয়নি মায়ের জন্য? হয় না অনেক সময় যে মা সে তো বুঝিয়েই নেবে, কিন্তু আসলে আমরা মাঝে মাঝে ভাবি যে কথাটা মাকে বলা উচিত, মাকে জড়িয়ে ধরে বলা উচিত, বা মানে মাদেরকে তো আমরা কখনো আসলে তাদের কমপ্লিমেন্টগুলো ওভাবে করে দেই না। সো আজকে কোনো কিছু আম্মুকে আমি কমপ্লিমেন্ট দিই, কোনো কিছু আমি ভালো হলেও বলি, খারাপ হলেও বলি, সবকিছুই বলি, ভালো খারাপ দুটাই বলি। তো ওইটা নিয়ে না, কিন্তু আমি একটা জিনিস যেটা বলবো যে হয়তো বা আমার মনে হয় এটার মধ্যে পড়ে না, বাট তারপরেও বলতে পারি। আমি ছোটবেলা থেকে আমার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। আমার ছেলে হওয়ার পর থেকে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানো হয় না, কিন্তু আমার ছেলেকে জড়িয়ে ধরেই ঘুমানো হয়। তো আমি চিন্তা করি যে ইনফ্যাক্ট আজকে আমি আমার শাশুড়িকে যখন দেখছিলাম আমার ছেলেকে নিয়ে এখানে আসার আগে, তো আমি তখন দেখছিলাম যে মানে মা হলে একটা বাচ্চার, মানে আমার শাশুড়ি কী বলছে আমার মানে খেয়ালও না, আমি না চলে যাচ্ছি যে বিকজ একটা শুটিং থেকে এসে আমি জানি আমার এখানে আসতে হবে, তার মাঝখানে আমি আইএসকে দেখে আমি তারপর আবার আসবো। সো মানে শাশুড়ি তো মা, কিন্তু তারও ছেলে আছে। সো আমি আমার শাশুড়িকে মাঝে মাঝে দেখি, ও আমার হাজব্যান্ডের দিকে, আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের দিকে এমনভাবে তাকায় থাকে, বা আমার ছেলের দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমি বুঝতে পারি যে তার রিফ্লেকশনটা তার সময় সে যখন তার বাচ্চাকে দেখতো, বাচ্চা বড় হয়ে গিয়েছে, তার ওয়াইফ হচ্ছে, মানে আমি যেটা চিন্তা করছিলাম যে আমার ছেলেরও যখন ওয়াইফ হবে এবং তখন আমার তার নিজস্ব একটা যখন সংসার হবে, এবং সংসার না, আপনি মনে করেন 12-13 বছরের পর থেকে তার একটা স্কুল, কলেজ, নিজের ফ্রেন্ড হবে, ডিসটেন্স কিন্তু বেড়ে যাবে। জাস্ট 12-13 পর থেকে কিন্তু যে পরিবর্তনটা হবে। তো আমরা চেষ্টা করি, আমি আর আমার হাজবেন্ড, as much as we can spend quality time with him. Not only time, 12-13 পরে কষ্টটা আরো বেশি হবে, বিকজ আমি আমার ছেলেকে দিয়ে বুঝি, হি ইজ অলরেডি 16 প্লাস। তো আমি যখন তাকাই এবং দেখি যে ওর নিজস্ব একটা জগৎ হয়ে গেছে, ওর নিজস্ব একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, যাদেরকে নিয়ে ও দিব্যি প্ল্যান করে ফেলছে, মা অতখানি না থাকলেও হবে, তাই না? রাইট। সো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওর বয়সটাতে আবার আমি তখন মা হয়ে গেছি অলরেডি, সো আমি কোনো প্ল্যানই করতে পারতাম না। সব প্ল্যান থেকে আমি বলতাম যে আমার ফ্রেন্ডদেরকে যে আমাকে বাদ দিয়ে তোমরা প্ল্যান করো, বিকজ আমি আসতে পারবো না, আমার ছেলে আছে, ও বাসায় একা থাকবে। সো মাঝে মাঝে মনে হয় যে এইটা একমাত্র মারাই করতে পারে, যে সব প্ল্যানগুলা, যত প্ল্যান আছে, না পারবো না, হবে না, আমার বাচ্চা আছে, এটা হবে না, হবে না, দিন আজকে ওকে আমি একটু সময় দেব, ছুটির দিন একটু বেশি ঘুমাবো বা একটু ঘুরতে যাব, ওইটা তো না, আমার বাচ্চার দিকে সাথে থাকতে হবে। সো আমার মনে হয় এটা উই আর ব্লেসড দ্যাট উই ক্যান স্পেন্ড দ্যাট মাচ টাইম। বাট আমার মনে হয় আমি একটা কথা বলতে চাইবো, দর্শকদের জন্য বলতে চাইবো, যেটা হচ্ছে আপনারা অনেকে ভাবেন যে আমার তো ছেলে মেয়ে, আমার সব কিছুর ঊর্ধ্বে ছেলে মেয়ে, অ্যাবসলিউটলি কারেক্ট, বাট তার মানে এই না নিজের জীবন শেষ করে দিয়ে নিজের সন্তান মানুষ করতে হবে। আপনি নিজে একটা ইন্ডিভিজুয়াল পারসন, আপনার নিজেরও যে একটা নিজেকেও আপনি ভালোবাসেন, এটাও জানাটা জরুরি। কারণ এন্ড অফ দি ডে আপনি যদি আপনার নিজেকে ভালোবাসতে না পারেন, আপনার সন্তান যখন বড় হবে তখন আপনার রিগ্রেট লাগবে, আমি তো আমার ছেলের জন্য এটা করেছি, আমার ছেলে কেন এটা করলো না। মারা নিঃস্বার্থভাবে করবে, এইটাই নিয়ম। সো এখানে আমার ছেলে আমার সাথে থাকুক না থাকুক, আমার দিকে সময় দিক আর না দিক, অত কিছু চিন্তা করলে হয় না, তাই না? ভাবতে হয়, নিজেকেও ভালোবাসতে হয়। আসলে নিজেকে ভালো না বাসলে একটা সময় যে মনে হয় যে আমি আমার নিজের প্রতি নিজে একটা অবিচার করে ফেলেছি। অ্যাবসলিউটলি, সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি যেন কারো না হয়, কারো যেন না হয়। ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো, অ্যারেস যখন বড় হবে, আরো 10-15 বছর পর হয়তো বা সময় আরো বদলে যাবে, ও হয়তো আরো বিজি হয়ে যাবে। মানে আমরা যতখানি ছিলাম, আমরাও বিজি হয়ে গিয়েছি, আমরা অত আমার বাবা মাকে সময় দিতে পারি না, and that's life, and maybe সেই সময়টাতে তোমরা একটু ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা তখন কোনো কমপ্লেন করবো না, জাস্ট তুমি আর আমি উইল হ্যাভ এনাফ মানি যে আমরা ওয়ার্ল্ড ট্যুর করবো, আমার ছেলের মতো থাকবে, তুমি আর আমি ঘুরে বেড়াবো।
ওকে, সো আইআরএস এর জন্য আজকের এই আয়োজনে ও যেহেতু অনেক ছোট, হয়তো বড় হওয়ার পরে ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠানটা ও দেখবে, ওর জন্য এমন কোনো কথা কি বলতে চাও যে কথাটা? আরএস যদি যখন বড় হবে, আরএস অলওয়েজ জানবে যে আমি সবকিছুর ঊর্ধ্বে ওকে ভালোবাসি, সবকিছুর ঊর্ধ্বে। মানে আমি শুধু তাকিয়ে থাকি, এবং আমার মনে হয় আমার যদি পরবর্তীতে অন্য কোনো বাচ্চা হয়, আমি হয়তো আমার সেকেন্ড বাচ্চাকে এত ভালোবাসতে পারবো না যতখানি আরএস এর উপর আমার থাকবে। বাট আমার অনেক ফ্রেন্ডরা বলেছে যাদের সেকেন্ড বাচ্চা আছে যে না, যখন হয়ে যাবে তখন মনে হবে কি যে ওটার জন্য তোমার সেম ভালোবাসা কাজ করবে। বাট আমার মনে হয় করবে না, এটা শুধু আরএস। আসলে প্রথম বাচ্চারা অলওয়েজ অনেক কেয়ার, অনেক ভালোবাসা, মানে মাতৃত্বের প্রথম যে স্বাদ সেটা তো তুমি এই জায়গা থেকে পাচ্ছ। ও যখন তোমাকে মা বলে ডাকছে, এই অনুভূতি অন্যরকম। অ্যাবসলিউটলি। তো সেকেন্ড যখন বেবি হবে, ডেফিনেটলি সেও তোমার বাচ্চা, তার প্রতি তোমার ভালোবাসা থাকবে, কিন্তু ওই মা ডাকটা কিন্তু এখনকার মতো হবে না, ওটার মতো বড় হবে। মানে ও ডাকবে, ও হয়তো মা না ডেকে ও হয়তো মাম্মি ডাকবে বা মম ডাকবে, আম্মু ডাকবে, বাট মনে হবে যে এটা তো ন্যাচারাল। না, আমার ছেলে যখন আমাকে মামা বলে, আমার মনে হয় কি প্রতিবার ইটস আ মিরাকেল সাউন্ড that I'm listening. আমার প্রতিবার আমার এটা মনে, আমি তাকায় থাকি ওর দিকে, তারপর চিন্তা করি না না এইভাবে তাকায় থাকা যাবে না, নজর লাগবে, এইভাবে তাকানো যাবে না। না, এটা কিন্তু একদম মানে শাস্ত্রেই লেখা আছে যে অন্যান্য কারো নজরের চাইতে নাকি মায়ের নজর হচ্ছে তার সন্তানের প্রতি বেশি। আমি জানি না, বড়দের কাছে শুনেছি বলে এটা। হ্যাঁ, আমিও শুনেছি, পরবর্তীতে পড়াও হয়েছে, এবং এটা আমার ক্ষেত্রে হয়। মানে আমার ছেলে যখন ধাপে ধাপে বড় হচ্ছে, লাইক এখন সে প্রায় মানে বড়দের মতোই বড় হয়ে গেছে। সো আমি যখন মাঝে মাঝে দেখে মনে হয় যে আমি ওকে দেখে মানে একটু অভিভূত হচ্ছি, তখন আমি ওকে থুথু দেই, তো প্লিজ এগুলো তুমি কি করো? আমি বলি তোকে তো এখন আর কাজলের কালো ফোঁটা দেওয়া যাবে না, তো এটাই দিতে হবে, কিছু করার নেই। সো এই যে এখন আমরা যে আদরগুলো করছি, যে কেয়ারগুলো করছি, একটা সময়ের পরে যেয়ে কিন্তু আবার এগুলো ওদের কাছে মনে হবে আম্মু এটা কি করছে, কেন করছে। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় যে আমার ছেলেকে আমি যেভাবে জড়ায় ধরে থাকি এবং ও আমাকে না জড়ায় ধরে ঘুমাতে পারে না, এটা দিস উইল অলসো চেঞ্জ, রাইট? সো ইয়া, দ্যাটস লাইফ। সো ওভারঅল যদি মাতৃত্ব নিয়ে বলতে চাই, অন্যান্য মেয়েদের জন্য তোমার সাজেশন কি থাকবে? আসলে মা হওয়ার আগে কি ধরনের মেন্টাল প্রিপারেশন তার নেওয়া উচিত, এবং ও মাতৃত্বকালীন সময়টা সে কিভাবে করে নিজেকে মেনটেন করতে পারে? এটা অ্যাকচুয়ালি শুধু একটা মেয়ে একা পারবে না, তার আশেপাশে তার পরিবার, ফ্রেন্ড, সবার মিলে তাকে হেল্প করতে হবে। কারণ এটা এই কারণেই বলছি, যদিও মা হওয়াটা বারবার বলি এটা অসুস্থতা বা এরকম কিছু না, বাট এত চেঞ্জেস আসে, এত মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, তো তখন সবার সাপোর্টটা অ্যাকচুয়ালি লাগে। হওয়ার সময়ও, হওয়ার পরে অ্যাকচুয়ালি আরও বেশি লাগে। তো তখন সাপোর্টটা জরুরি, এবং মাকে কখনো জাজ করতে যাবেন না। জাজ এই কারণেই করতে যাবেন না, হয়তো বা তার জায়গা থেকে হয়তো আপনি যাচ্ছেন না, সে তার একটা জার্নি পাস করছে। এবং মেয়েদের জন্য বলবো যে ইটস এ বিউটিফুল টাইম, বাট বিউটিফুল টাইম তখনই হবে যখন আপনি প্রিপেয়ার করবেন নিজেকে, বিকজ এমন একটা হেক্টিক জার্নির মধ্যে দিয়ে যাওয়া লাগে, ইদার ইউল এনজয় ইট, আদারওয়াইজ ইউর গোনা কি বলবো, একটা হেক্টিক জার্নি লাগবে আপনার কাছে। খুব এনজয় করবে কেউ, কিংবা কারোর কাছে খুব একটা বড় জার্নি হবে, মনে হবে কেউ বাচ্চা কখন বড় হবে। আর আমার মনে হয় আমার বাচ্চা ছোটোই থাকুক, সময় চলে যাচ্ছে। সো হ্যাঁ, এটাকে জার্নি হিসাবে না নিয়ে এটা একটা মোমেন্টাম হিসাবে নেন। মনে করবেন কি এই মোমেন্টামটা লাইফে, মনে করবেন না আসলে এটাই সত্য, ক্ষণিকের একটা সময়টা তাড়াতাড়ি। কারণ বড় হয়ে যাওয়ার পরে সবচেয়ে যে আফসোসটা কাজ করে সেটা হলো কেন ছোট থাকলো না, কেন সে আদুরে কথা, আদুরের সময়গুলো আমরা কাটাতে পারি না। ইভেন তো যে বড় হয়ে গেলে ছেলে এবং মায়ের সাথে তো একটা দূরত্ব খুব, মানে আমি বলবো দ্রুত চলে আসে, যেটা মায়ের সাথে হয় যে বন্ধুত্ব হয়ে যায়, আর ছেলের সাথে যেটা হয় বন্ধুত্ব বাট একটা দূরত্বও থাকে। সো তখন আফসোস হয়। হ্যাঁ, এবং আমি যেমন আমি হয়তো বা একটা জিনিস ট্রাই করব, আমার ছেলের ফ্রেন্ড কিভাবে হওয়া যায় ও যখন বড় হবে। ডেফিনেটলি এটা হতেই হবে, না হলে মানে ছেলেরা বেশিরভাগ শেয়ার করা থেকে আসলে দূরে থাকে। তারা মনে করে আচ্ছা আমাদের প্ল্যান মায়ের সাথে শেয়ার করে কি হবে। মেয়েরা হয়তো মাকে নিয়ে প্ল্যান করে, কিন্তু ছেলেরা একটু দূরে থাকে। সো বন্ধু হতে পারলে মায়েরা আসলে সেই শেয়ার, মানে মা ওদের প্ল্যানগুলোর সাথে ওরা ইনক্লুড করে নেয়। আমিও ট্রাই করি, বিকজ তা না হলে আসলে ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাও জানা যাবে না। সো
আমি জানি না আমার ছেলে এই টেকনিকটা বোঝে কিনা, কিন্তু তারপরও আমি চাই যে ও আমার বন্ধু হয়ে থাকুক। সো পিয়া, খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে, এবং তুমি অনেক সাহসী একটা মেয়ে, এটা আমরা প্রথম থেকেই জানি। এবং মাতৃত্বের সময়টাও যে তুমি মানে মানসিক শক্তি এবং সাহস নিয়েছিলে, সেটা যেন প্রত্যেকটা মেয়ে তার জীবনে পায়, এটাই প্রত্যাশা করি। কারণ আমরা মিডিয়াতে যারা রয়েছে তাদেরকেও অনেককে কিন্তু দেখেছি মাতৃত্বকালীন সময়ের পরে লম্বা একটা গ্যাপ হয়ে যায়, বা দেখা হলে দেখি ও মানসিকভাবে কোনো কারণে অবসাদগ্রস্ত, হয়তো সে একটু মুটিয়ে গেছে, সেটাকেও সে ইজিলি নিতে পারছে না। অনেকে হয়তো ভাবে আমি কি করে কামব্যাক করব। তো সেই বিষয়গুলো যেন তারা খুব দ্রুত ওভারকাম করতে পারে। অ্যান্ড ডেফিনেটলি পিয়ার কথাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কিছুটা হলেও আপনাদেরকে ইন্সপায়ার করবে স্বাধীন চেতা হওয়ার জন্য, এবং আপনারা বুঝবেন যে আসলে কীভাবে সেই সময়টাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ। তোমার ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর এভাবেই তোমার জীবনটা হাসি খুশি কাটুক, এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ। এবং মাই টিভি যারা দর্শক আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে সাথে যারা নতুন মা হবেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে, যে আপনাদের সময়টা খুব খুব ভালো কাটুক, এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ পিয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মা আমার মায়ের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের আড্ডা। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পিয়া জান্নাতুলের মাতৃত্বকালীন সময়টার যে আমি বলবো ওই সময়টার যে কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা যেমন শেয়ার করতে, আবার একই সাথে কিভাবে করে আজকের তার ক্যারিয়ার গড়ে উঠলো, কিভাবে করে সে সামনের সময়টাকে দেখতে চায় সে বিষয়গুলো তুলে ধরতে। আর নিজের মায়ের সাথে সম্পর্কের কথা তো খুব সুন্দর করে বলেছেন, যে একটি মায়ের যে ইন্সপায়ারেশন রয়েছে, যে মেন্টাল সাপোর্ট রয়েছে, সেটি তার মেয়েকে কতটা আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কতটা সফলতা দেখাতে পারে। সো আবারও এরকম কোনো সফলতার গল্প, মাতৃত্বের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে আমাদের আয়োজনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এটি প্রত্যাশা। আল্লাহ হাফেজ।